ও বলতেছে শুটিং, আওয়াজ দিল যে তোমরা কয়েকজন আসো, তোমাদের সাথে আমরা কথা বলি। এর মধ্যে আমি শাহাদাও পাঠ করে ফেলছি যে আমি মারা যাচ্ছি নিশ্চয়ই। এই আন্দোলনটা যখন আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়, তখন থেকেই আসলে মূলত এই ব্যাপারটা নিয়ে আমি একটু ছিলাম, আমি নিউজগুলি দেখতেছিলাম। এবং একটা পর্যায়ে গিয়ে যখন আবু সাঈদের বুকে গুলি লাগে, তখন আমার নিজের ভিতরে একটা, আসলে ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল এই আন্দোলনের। তখন আমার কাছেও জিনিসটা খুব খারাপ লাগে যে আমার দেশে, স্বাধীন একটা রাষ্ট্রে, আমি একজন নাগরিক, আমি আমার অধিকারের কথা বলতে গিয়ে নিরস্ত্র একজন মানুষ, আমি আমার অধিকারের কথা বলতে যাচ্ছি, আমাকে পুলিশ গুলি করতেছে। তো এই জায়গাটা থেকে আসলে ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। আর মূলত গত 15 বছরে আমাদের এই এই যে ফ্যাসিবাদের মধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন রকমের 2009 সালে যে বিডিআর বিদ্রোহ, পিলখানা হত্যা মামলা, তারপরে হেফাজতের যে আন্দোলনের নিরীহ, হ্যাঁ, যে গণহত্যাগুলি হয়েছে, এগুলিতেই কিন্তু মনের ভিতরে একটা ক্ষোভের দানা বেঁধেছিল, যেটা আসলে আবু সাইদ হত্যার পরে মনে হয়েছে যে ওই আগুনের স্ফুলিঙ্গটা বিশাল আকারে জ্বলে উঠছে। তো সেই জায়গা থেকে 4 তারিখে অফিসে গিয়ে আমি ডিক্লারেশন দিলাম যে আমি আজকে অফিস থেকে দুপুরের পরে লিভ নিব। তো যথারীতি আমি আসলে ওখান থেকে লিভ নিয়ে চলে যাই শাহবাগে। শাহবাগে গিয়ে মোটামুটি ওখানে যখন দেখলাম যে লাখো মানুষের, লাখো ছাত্র জনতার স্লোগানে মুখরিত ওই জায়গাটা, মানে আমার ভিতরে তখন একটা প্রতিবাদী চেতনা জেগে উঠছে। এবং আমি নিজেকে আলাদা কেউ মনে করিনি, আমি মনে করছি যে এরাই আমাদের, একসাথে আমরা এই দেশেরই মানুষ, এই দেশে নিজেদের চাওয়া পাওয়াগুলির দাবি দাওয়া নিয়ে আমরা কথা বলতেছি, আমরা সবাই ভাই ভাই। ওই জায়গা থেকে আসলে আন্দোলনটার মূল সূত্রপাত আমার আমার কাছ থেকে, আমার জীবনে। ওই দিনটা মোটামুটি গেল। রাতটায় চিন্তা হলো যে কালকে আমরা ঢাকা ঘেরাও কর্মসূচিটা কিভাবে, 5 তারিখ 5ই আগস্ট কিভাবে করতে পারি। আমি সকালে ভাই বাইকটা নিয়ে বের হয়েছি। বের হয়ে আমি স্বস্তি পাচ্ছি না, এলাকার ভিতরে ঘুরতেছি 9টা পর্যন্ত। ঘোরার পরে আমার অস্থির লাগতেছিল যে না, আমাকে এভাবে থাকাটা ঠিক হবে না, আমার যাইতে হবে। আমি বাসায় গিয়ে আমার বাইকটা রাখছি, রেখে বাবা মার দিকে তাকালাম। তো আমি জানি যদি আমি তাদেরকে বলি এই মুহূর্তে, আমাকে বাসা থেকে বের হতে দিবে না। তো অন্তরের ভিতর থেকে বাবা মার দিয়ে তাকিয়ে একটা পারমিশন চেয়ে নিলাম, কিংবা একটা বললাম যে আমি যাচ্ছি, ঠিক আছে। তো ওইটুকু নিয়ে আমি বের হয়ে গেছি। তো আমার আরেক ফ্রেন্ড ছিল, ওকে আমি ফোন দিলাম, ও বললো যে আমি আসতেছি, তুমি স্ট্যান্ডে আসো, সামারপাড়া বাস স্ট্যান্ডে আসো। ইন দি মিন টাইম আমি দেখলাম যে একটা বিশাল মিছিল চিটাগাং রোডের দিক থেকে আসতেছে। আমরা তাদের সাথে অংশগ্রহণ করলাম, শরীর চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ির দিকে যাচ্ছিল। যাত্রাবাড়ির দিকে যাচ্ছিল। মিছিলটা যখন আসতেছিল আমরা দেখতেছিলাম, মানে তখন শরীরের ভেতরে অন্যরকম একটা তোলা কিংবা তাল অনুভব করতেছিলাম, কম্পন অনুভব করতেছিলাম। এই মিছিলের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। কাউকে চিনি না, জানি না, কিন্তু সবার দাবি একটাই। একটু সামনে অগ্রসর হলাম, স্লোগানে স্লোগানে যাচ্ছে, সবার হাত খালি, কোনো লাঠি ছোটা নাই। একটা সমিল থেকে মানে হিউজ পরিমাণ একদম সাইজ করা লাকড়ি নিয়ে আসলো, দিল আমাদেরকে যে এইগুলি আপনারা নিয়ে আগান, পথের প্রতিবন্ধকতা থাকলে ব্যবহার করেন। তো যখন আমরা ওভাবে স্লোগান দিয়ে অগ্রসর হতে হতে শনির আটটার যে ঢালটা আছে, ওই ঢালে আসলাম, মনটা খুব খারাপ হয়ে গেল। তখন দেখলাম যে কয়েকটা ভাই, যাদের স্নাইপার দিয়ে মাথায় গুলি করা হয়েছে, এদের ডেড বডি কিংবা আহত অবস্থায় এদেরকে নিয়ে ছুটাছুটি করতেছে কিছু ভাই। এদের রক্ত দেখে আসলে ওই সময়টায় নিজেকে কন্ট্রোল করাটা খুব টাফ ছিল। এবং এর মধ্যে মিছিল কিন্তু চলতেছে, ছেলেরা আগাচ্ছে না, কারণ ওই অপোজিট সাইড থেকে, যাত্রাবাড়ি ফ্লাইওভারের ওই সাইড থেকে আপনার প্রচুর পরিমাণ
সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, যাত্রাবাড়ি থানা থেকে পুলিশ গুলি করতেছিল। এবং শুধু যাত্রাবাড়ি থানা না, বিভিন্ন বড় বড় টাওয়ারগুলি আমরা আসলে ওই জিনিসগুলি ফাইন্ড আউট করতে পারতেছিলাম না। স্নাইপার হ্যাঁ, স্নাইপার দিয়ে অনবরত গুলি আসতেছে। এবং তারপরও একটা বড় বিষয় দেখেন যে আল্লাহ পাক আমাকে মানে আমি নিজে মাঝে মধ্যে চিন্তা করে পাই না যে এত গুলি মানুষের জীবনের কিন্তু মায়া দেখি না, কেউ ব্যাক করে না কিংবা পালায় যাচ্ছে না। পাশের লোক গুলি খাচ্ছে, সে তাকে হয়তো হসপিটালাইজ করার জন্য যাচ্ছে, আরো 10 জন দাঁড়ায় যাচ্ছে ওই জায়গাটার মধ্যে। এই যে স্পিডটা, এটা আসলে মানে খুব অনুপ্রাণিত করছে। আমার কথা হলো না, আমি আর এখানে বসে সময় নষ্ট করতে চাই না, আমি আগাবো। তো ওদেরকে, আমার ফ্রেন্ডদেরকে রেখে আমি সামনে চলে গেছি। সামনে চলে যাওয়ার পরে দেখি যে কয়েকজন ভাই ওদিক থেকে আবার ওরা পুলিশরা হ্যান্ড মাইক দিয়ে আওয়াজ দিল যে তোমরা কয়েকজন আসো, তোমাদের সাথে আমরা কথা বলি। তো যখন একবারে কাছাকাছি চলে আসছি, ওদের সাথে হয়তো আমার ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 7 ফিট। আমি যখন যাচ্ছিলাম, দুইটা জোয়ান চাইনিজ রাইফেল তাক করে শুয়েছিল, আমার দিকে তাক করে শুয়েছিল পুলিশ। হ্যাঁ, পুলিশ। তো একেবারে যখন কাছাকাছি চলে গেলাম, তখন আপনার ওরা উঠে দাঁড়াইছে। মাঝখানের সারিতে আপনি দেখবেন যে ফুটওভার, ফ্লাইওভার থেকে নামার সময় কয়েকটা লেন আছে, কিন্তু মাঝখানে যে টোল প্লাজার, প্রথম যে টোল প্লাজার লেনটা, ওখানে থেকে হঠাৎ করে একটা জওয়ান চিৎকার দিয়ে উঠলো। তবে আমার কেন জানি বারবার মনে হয়েছে যে ও আমার বাঙালি কোনো অফিসার না, পুলিশ না। ও বলতেছে শুট হিম। এবং এই কথাটা বলার সাথে সাথে আমি আমার ডান হাতটা উঁচু করে তাকে বললাম, স্টপ, আমি তোমাদের সাথে কথা বলতে আসছি। মানে এই কথাটা শেষ করার আগে সে আমাকে গুলি করে দিল। আমি তাৎক্ষণিক মনে হলো যে কয়েক হাজার ভোল্টের একটা ঝাটকা খেলাম, পড়ে গেলাম এবং ছিটকে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে একটা চোখ তো খোলা, জাস্ট কিছু সাউন্ড শুনতে পেলাম যে হর হর কয়েকটা ছেলে পেলে চিৎকার দিয়ে আসতেছে যে আমার ভাইরে মেরে ফেললো রে, ঠিক আছে, আমার ভাই যে গুলি করছে ওরা মেরে ফেললো। ওরা তাড়াতাড়ি করে এসে আমাকে যখন 4 হাত পা ধরে আলগাচ্ছিল, আমি দেখতেছি আমার পায়ের জুতাটা খুলে পড়ে যাচ্ছে। মানে শেষ মুহূর্ত, আমি মনে করতেছি এর মধ্যে আমি শাহাদাও পাঠ করে ফেলছি যে আমি মারা যাচ্ছি নিশ্চয়ই। তো যাই হোক, ওইটুকু সেন্সটা আমার ছিল যে আমার কি হচ্ছে। ওরা আমাকে তুলে যখন দৌড় দিচ্ছিল নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কি কুদরত আমি জানি না, কোত্থেকে একটা ভ্যান চলে আসলো। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমি কর্তব্যরত ওই সময়কার যারা ছিল তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা তাদের জায়গা থেকে প্রচুর কষ্ট করছে। ঠিক আছে, শুধু যে ছাত্র জনতা আমরা আন্দোলন করে দেশকে এতটুকু নিয়ে গেছি তা না, তাদের সম্পৃক্ততাটা ওইখানে সকল হ্যাঁ সম্পৃক্ততা ছিল। এবং তারা তাদের জায়গা থেকে যতটুকু আমি দেখছি যে ঢাকা মেডিকেলের মতো একটা সরকারি হসপিটালে, যেটা সাধারণত কখনো কল্পনা করা যায় না, সেখানে তারা এত দ্রুত সার্ভিসগুলি দিচ্ছে, এটা আমাকে মানে মোটামুটি একটা ইয়ে ফেলছে। প্লেটগুলি বের সবগুলি তো আসলে করা সম্ভব না। ডক্টররাও বললো যে এতগুলি কাটাকাটি করতে গেলে শরীরের বিভিন্ন নার্ভগুলি আছে, এতে করে হয়তো অন্য কোনো সাইড যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে তারাও চাচ্ছে না যে বের করে নিয়ে আসি। আর যদি এগুলি ভবিষ্যতে কোনো প্রবলেম করে, সেই ক্ষেত্রে হয়তো মেডিকেল টার্ম যদি কোনো প্রসেস থাকে, তাহলে সেটা হয়তো পরবর্তী। মানে দিন ভাই, আপনার চোখে কয়টা গুলি ঢুকে? আমার বাম চোখে 3টা গুলি ঢুকে। এগুলো কি বের করা হয়েছে? বাম চোখে আপনার একবারে কর্নারে 2টা গুলি ছিল, এটা ঢাকা মেডিকেল থেকে ওনারা বের করছে। আর একটা গুলি যেটা রেটিনাকে খুব বাজেভাবে ড্যামেজ করে, ওটা ওনারা বের করতে পারে নাই। পরবর্তীতে আমি এটা সিএমএস থেকে সার্জারি করে এটা বের করে নিয়ে আসি। আর আরেকটা ছিল ডান চোখে, আমার পর্দার উপরে লাগছে, যার কারণে বেশি একটা ডিপে যায়নি। আর আমি যখন গুলি খাই, নর্মালি আমি সানি ডে ছিল তো সানগ্লাস পরতাম, সানগ্লাস পরা ছিল। তো ওই গুলিটার এফেক্টটা আসলে এফেক্টে আপনার গ্লাসটা ভেঙে গেছে, কিন্তু আমি বাম চোখে যে গুলিগুলি ঢুকছে, ওই গ্লাসটা কিন্তু কিচ্ছু হয়নি, ওই ছিল। কিন্তু এই গুলিগুলি যে কিভাবে ঢুকছে আমি নিজেও আসলে আদৌ এটার ইয়ে করতে পারতেছি না। তো এই 4টা গুলি ছিল, তার মধ্যে বেশি ড্যামেজ করছে আমার রেটিনাতে যে গুলিটা ছিল। এটা আপনার চোখের বর্তমান কন্ডিশনটা কি? বর্তমান কন্ডিশনটা আসলে যদি বলেন যে আমি ওই চোখটাতে কিছু দেখতে পাই না, আলো দেখতে পাই, তবে মাঝে মধ্যে মনে হয় যে এই চোখটা
যখন আমি চশমা ছাড়া কিংবা নর্মালি কারো দিকে তাকাতে চাই তখন আমার অটোমেটিক্যালি চোখটা বন্ধ হয়ে আসে, কারণ আমি প্রপারলি দেখতে পাই না। আমার ধরেন একটা সাইড নাই, এরকম মাঝে মধ্যে মনে হয় যে চোখটা যদি খুলে রাখতে পারতাম, হ্যাঁ, তাহলে মনে হয় ভালো লাগতো। খুব অস্বস্তি লাগে, কারণ আপনি দুইটা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন দুনিয়াটা, এর মধ্যে একটা চোখে যদি আমি বলি যে আপনি একটা ওই নেগেটিভ, অর্থাৎ এই যে এক্স রে ফিল্মগুলি, ওই হ্যাঁ। ফিল্ম লাগান, হ্যাঁ, লাগানোর একটা চোখে যদি আপনার ওইটা থাকে, আরেকটা চোখ দিয়ে আপনি যদি স্বাভাবিকভাবে দেখতে চান, আপনার কাছে কিরকম লাগবে আমি জানি না, ফিলিংসটাও ওইরকম হবে কিনা। কিন্তু আমার এখন যে সিচুয়েশন, আমার বাম সাইডের নিচের অংশটাতে আমি হালকা একটু অনুভব করতে পারি যে কিছু আছে, হ্যাঁ, খুব কাছ থেকে, দূর থেকে না, কাছ থেকে নিচের অংশটুকুতে। আর উপরের অংশটুকুতে আমি কিছু দেখি না, বলা যায় কার্যত আপনার বাম চোখটা অচল হয়ে অচল আছে। হয়ে আছে। এই ক্ষেত্রে ডাক্তারদের পরামর্শটা কি, এটা কি ভালো হবে, সম্ভাবনা আছে কোনো এখন ধরনের? আসলে আমি রেটিনার যে ছবিগুলি আমি দেখেছি, আহ, আহ, ওনারা যেই ট্রিটমেন্ট পরীক্ষাগুলি করেছেন, ওগুলির মধ্যে আমি যেটা দেখেছি, একটা লেন্স, হ্যাঁ, আপনারা যেহেতু ক্যামেরা ইউজ করেন, একটা লেন্স যেটা দিয়ে আমরা দেখি, ওর মাঝখানটাকে চিড়ে ফেলছে, ঠিক আছে। তো এখন ডক্টরের যেটা পরামর্শ, যদি মহান রবের কোনো স্পেশালি কুদরত থাকে, ওইটা জয়েন্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা আমি হয়তো Improve দেখতে হবে। ইমপ্রুভ হবে। আর এছাড়া মোটামুটি যে সার্জারি করা আছে, ভিতরে একটা কেমিক্যাল মেডিসিন দেওয়া আছে, এটার আরেকটা সার্জারির পরে ওনারা লেন্স লাগাবে। ওই লেন্সের পরে বোঝা যাবে আসলে কতটুকু দেখতে পাচ্ছি, কিংবা আজও এই দেখতে পাবো কিনা কতখানি। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। আপনার যে ট্রিটমেন্টটা হলো চোখের, এই ট্রিটমেন্টটা কি হচ্ছে সম্পূর্ণ বিনা খরচ হয়েছে, নাকি এটা আপনার ব্যক্তিগত খরচ থেকে চিকিৎসাটা নিতে হয়েছে? না, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি যদি আসলে, আমি গত 2 বছর যাবত আর্থিক ইয়েতে আছি, আমার বিজনেস ছিল, বিজনেসে আমি অনেক বড় ধরনের লস করার কারণে পরবর্তীতে আমি সার্ভাইভ করতেছিলাম জব করে, তো যেটা একবারে নামমাত্র। তো আমার আসলে বর্তমান অ্যাবিলিটিটা অতটা ছিল না। হয়তো যদি আমাকে পার্সোনালি এই ট্রিটমেন্টগুলি করতে হতো, হয়তো আমার কিছু সম্পদ, বাবার সম্পদ বিক্রি করে হয়তো কাজ করতে হতো। আমি রাষ্ট্রের কাছে এই জায়গাটাতে জানাই যে রাষ্ট্র বিনা খরচে চিকিৎসার একটা ব্যবস্থা করছে, এবং সেই সুবাদে সিএমএইচ, আমি আর্মি ইয়ের চিফকে ধন্যবাদ জানাবো। সেও এই এই আহতদের নিয়ে কাজ করার জন্য সিএমএইচ কে যে উন্মুক্ত করে দিয়েছে। আসলে দেখেন, আমার প্রত্যাশার জায়গাটা অনেক বড়, আমি জানি না সেটা সরকার পর্যন্ত যাবে কিনা। আমি শুধু জুলাই আহত আন্দোলনকারী যারা আছে তাদের, যেসব শহীদ আছে তাদের ফ্যামিলির কথা শুধু বলবো না, বা যারা এই জুলাইতে আহত হয়েছে, আমি নিজেও আহত, আমার কথা শুধু বলবো না। আমি বলবো যে গত 15 বছরে যেই সব ফ্যামিলিগুলি নির্যাতিত নিপীড়িত হয়েছে, সবার জন্য দিকে যেন সরকার প্রপারলি করে। এই ফ্যাসিবাদে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কেউ নিজের বাবা হারিয়েছে, সন্তান হারিয়েছে, এইটা আমরা যেহেতু ফিরিয়ে দিতে পারবো না, তাদের জন্য আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি, আহ, কিংবা রাষ্ট্র যতটুকু পারে, আমাদের এদেরকে সহযোগিতা করা। যারা শহীদ হয়েছে আমি তাদেরকে তাদের মাগফিরাত কামনা করি, এবং তাদের ফ্যামিলিদের সান্ত্বনা দেওয়ার মতো আসলে কোনো কিছু নাই। অর্থ সম্পদ দিয়ে একটা মানুষের ক্ষতিপূরণ দেওয়া যায় না, কিন্তু রাষ্ট্রের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে তাদেরকে সারভাইভ করার জন্য যেই ফ্যাসিলিটিসগুলি দরকার, আমরা ভিক্ষা চাই না, আমরা একটা সম্মানের জায়গা থেকে তাদেরকে স্মরণ করতে চাই। আপনি অতীতে হয়তো দেখেছেন যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ছেলে ফেরিওয়ালা হয়ে ঘুরতেছে হুম। রাস্তায়। আমরা চাই না আজকে আবু সাইদের মতো যারা শহীদ হয়েছে, আবু সাইদের হয়তো ফ্যামিলি বা ভাই বোন, তারা যেন দুঃখ কষ্টে দুর্দশায় ফেরিওয়ালা হয়ে রাস্তায় ঘুরে না বেড়ায়।